আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 25-26 সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের সবাইকে ফ্রি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করব যে কোন কোন অংশ থেকে কিভাবে প্রশ্ন আসে এবং একই সাথে ইংরেজির প্রশ্ন বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব যে ইংরেজির প্রশ্ন কোন কোন অংশ থেকে কি প্যাটার্নে থাকবে। একই সাথে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে তোমাদের সব ক্লাসগুলো দেওয়া হবে এবং আমাদের ওয়েবসাইট থেকে তোমরা ফ্রিতে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, যে পরীক্ষাগুলো তোমার মোবাইল ট্যাব বা তোমার কম্পিউটারের মাধ্যমে তুমি বাড়িতে অংশগ্রহণ করতে পারবে। আমরা নিয়মিত তোমাদেরকে পিডিএফ নোট পাঠাবো। তোমরা যারা এই ক্লাসে দেখছো, তোমাদের অনুরোধ থাকবে তোমরা এই ক্লাসগুলো শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা ক্লাসগুলো দেখতে পারে। তাহলে আমরা যদি দেখি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2024-25 সেশনে কিন্তু যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নের আলোকে কিন্তু আমরা প্রশ্ন বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা দেখি যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে। বাংলা থেকে কিন্তু 20 নম্বরের 20টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এখানে 1 করে। এখানে একটা বিষয় বলে না গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমরা যদি 5 নাম্বার 35 কিন্তু এখানে একটু মনে রাখতে হবে 35 নম্বরে হচ্ছে পাস। 100টা প্রশ্ন থাকবে, 100টা প্রশ্নের মধ্যে 35টা প্রশ্ন কারেক্ট হলে সেক্ষেত্রে তুমি পাস করেছো। আর একই সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু নেগেটিভ কোনো মার্কিং নেই এখন পর্যন্ত। আর আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, শুধু 35 পেলেই কিন্তু চলবে না, কারণ হচ্ছে তোমাকে ভালো সাবজেক্ট এবং ভালো কলেজ যেখানে চয়েস দিয়েছো সেই চয়েসটা রাখার জন্য তোমাদের নাম্বার বেশি পেতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি যে বাংলায় কয়টি প্রশ্ন থাকবে, বাংলায় প্রশ্ন থাকবে কিন্তু 20টি। এবং এই এর পরের যে ক্লাসটি থাকবে সেই ক্লাসে কিন্তু তোমরা বাংলায় কোন কোন অংশ থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে এবং সেখানে গদ্য পদ্য নাটক উপন্যাস এবং ব্যাকরণের যে রেশিওগুলো রয়েছে, কিভাবে প্রশ্ন এসেছিল সেগুলো পূর্ণাঙ্গ বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, সেই ক্লাসে তোমরা দেখে নেবে। আর ইংরেজিতে 20টি প্রশ্ন থাকবে। আজকের এই ক্লাসে আমি দেখাবো তোমাদের যে ইংরেজির কোন কোন অংশ থেকে ক্লাস থাকবে 20টি, প্রশ্ন থাকবে 20টি। আর জিকে ক্লাসেও তোমরা একইভাবে দেখতে পারবা। বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী দুইটা বিষয়কে ব্লেন্ডিং করে এখানে 20টি নাম্বার থাকবে। আর একই সাথে তোমার পঠিত বিষয় বলতে তুমি যে বিভাগে অধ্যয়ন করেছো, বিশেষ করে আর্টসের সাবজেক্ট অথবা সায়েন্সের সাবজেক্ট অথবা কমার্সের সাবজেক্ট, এই সাবজেক্টগুলোকে ব্লেন্ডিং করে সমস্ত সাবজেক্টগুলো থেকে তুমি যেগুলো পড়েছো শুধু সেগুলোই না, বিগত বছর যে প্রশ্নে দেখা গেছে তুমি যেটা পড়ো নাই সেখানেও কিন্তু প্রশ্ন এসেছে, যেমন হচ্ছে অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামী ইতিহাস, ভূগোল, পৌরনীতি, এই সমস্ত আইটেম থেকে কিন্তু প্রশ্ন এসেছে কম বেশি করে 40টি প্রশ্ন থাকবে। তাহলে তোমার পঠিত বিষয় থেকে থাকবে হচ্ছে 40 মার্ক। এই টোটাল কিন্তু 100 নম্বরের একটা পরীক্ষা হবে। এই 100 নম্বর পরীক্ষার মধ্যে তোমাকে 35 নম্বর পেতে হবে এবং এই 35 নম্বর যদি রাখতে না পারো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটি বিপদ রয়েছে যে বাংলাদেশে কোনো কলেজে তুমি অনার্সে ভর্তি হতে পারবে না। তাহলে আমরা এখন যে কাজটি করব, আমরা বিগত বছর যে প্রশ্ন এসেছে ইংরেজির এমসিকিউ 20 নম্বরের 20টি প্রশ্ন এসেছে, প্রশ্নটি বিশ্লেষণ করে দেখি যে কোন অংশের কি প্রশ্নগুলো এসেছে। যেমন এখানে দেখো ইউরেকা, এটার মানে কি, এটা কিন্তু এসেছে 1 নম্বর প্রশ্নে কিন্তু এটা ছিল। এখন ইউরেকা মানে হচ্ছে আই হ্যাভ ফাউন্ড ইট, এটা একটা ফ্রেজ বা ইডিয়ম থেকে প্রশ্ন আসলো। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, এর মানে হচ্ছে শব্দের বানান থেকে একটি প্রশ্ন আসবে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবো। আমরা কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এটা আমরা দেখার চেষ্টা করব। শব্দের বানান কারেকশন থেকে একটি প্রশ্ন পাবো আমরা। এটা কিন্তু আসলে সাহিত্যের অংশ থেকে। সাহিত্যের অংশ বলতে কি বোঝাচ্ছি আমরা, যেমন ধরো কবিতা, গল্প, উপন্যাস, বিশ্ব সাহিত্যের কিছু অংশ রয়েছে, এগুলো অল্প কিছু প্রশ্ন আমরা বাছাই করে দেব, যে প্রশ্নগুলো তোমরা মুখস্থ করলে এখান থেকে 2টি প্রশ্ন বা 3টি প্রশ্ন কিন্তু পাবে। এখানে কিন্তু আরো যদি আমরা একটু দেখি আরো বেশ কিছু প্রশ্ন কিন্তু এসেছে সাহিত্য থেকে। যেমন এই যে এখানে দেখো হু রোড দ্য পোয়েম দ্য গিফট অফ দ্য মেজাই, এই এটা এই এটা কে লিখেছে এটা কিন্তু আসছে। এটা কিন্তু ছোট গল্প। এখন এই যে এটাও কিন্তু সাহিত্যের একটি প্রশ্ন। আমরা পর্যায়ক্রমে যদি যাওয়ার চেষ্টা করি তাহলে দেখো আই স এ ম্যান অন দ্য রুট, এটা কিসে থেকে আসছে? এটা কিন্তু আসছে রাইট ফর্ম অফ ভার্বে থেকে প্রশ্নটা আসছে, এটা কিন্তু রাইট ফর্ম ভার্ব থেকে আসছে। আর এটা কিন্তু লিটারেচার থেকে আসছে, সাহিত্য থেকে আসছে। এই প্রশ্নটা দেখো, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ ইজ এ প্রভাব দ্যাট ইমপ্লাইজ, এই প্রবাদের অর্থটা বা কি বোঝাতে চায়। এর মানে কি, এটা প্রবাদ বাক্য থেকে প্রশ্ন এসেছে। কোন কোন অংশ পড়তে হবে সেটা আমরা দেখছি। আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোইং সেন্টেন্স, এই সেন্টেন্সের টেন্সটা কি এসেছে। এর মানে হচ্ছে আমাদের স্ট্রাকচারাল যে টেন্সটা, এই টেন্সটা আমরা পরে ফেলবো। টেন্সের অংশটা আমরা একটি ক্লাসেই সম্পূর্ণ করে দেবো। হুইচ অফ দ্য, এটা কিন্তু কোথায় থেকে পেলাম আমরা? টেন্স থেকে পাইলাম, টেন্স থেকে প্রশ্ন পেয়েছি।
টেন্স বা ভয়েস এই দুটি থেকে একটি প্রশ্ন থাকবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড, মানে সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু একটা প্রশ্ন আমরা পাবো। শি ইজ নট টিনেজার এনিমোর, শি লুকস কোয়াইট নাও। এখানে কিন্তু সঠিক শব্দ প্রয়োগ এই বাক্যের এই গ্যাপযুক্ত অংশে কোন শব্দটা সঠিক সেটা, এটা হচ্ছে গ্রোন আপ। সে লুকস কোয়াইট গ্রোন আপ। এখানে দেখো একটা বিষয় আসলো, কিন্তু গ্রো মানে জন্মানো, বৃদ্ধি পাওয়া, কিন্তু এখানে কিন্তু গ্রোন এসেছে ভার্বের থ্রি ফর্ম। এখানে কিন্তু ওভারগ্রোন, আউটগ্রোন, গ্রোন আপ। আর মানে এটা কিসে থেকে আসলো, এটা কিন্তু এটা মনে রাখবা প্রিপোজিশন থেকে এসেছে। প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন কিন্তু আমরা পাইলাম। এরপরে দেখো আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট। এইখানেও জাস্ট আমরা প্রিপোজিশন পেয়েছি। প্রিপোজিশন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। ইভেন বিগত বছরগুলোতে কিন্তু দেখা গেছে প্রিপোজিশন থেকে 3টার মতো প্রশ্ন আসে। এখান থেকে দেখো কয়টা আসে, আমরা কয়টা পাই, 2টা কিন্তু পেয়ে গেলাম অলরেডি। এই যে এখানে দেখো এটাও কিন্তু সাহিত্যের অংশ থেকে প্রশ্ন, সাহিত্যের অংশ থেকে আমরা 3টি প্রশ্ন পাই সাধারণত। অ্যান এলিজাবেথান পোয়েট্রি হুইচ ইজ দ্য টার্ম ফর 14 লাইনস, এটা 14 লাইনের যে একটা কবিতা, এটা আমরা কি বলি? এটা তোমরা এখনই পারবা, হয়তো সনেট, এটা তোমরা জানো। আর মানে এটাও কিন্তু কোথা থেকে এসেছে, লিটারেচার থেকে এসেছে। তাহলে লিটারেচার থেকে কিন্তু আমরা দেখলাম এই যে এই একটা 3 নম্বর প্রশ্ন, এই হচ্ছে 10 নম্বর প্রশ্ন, আর এইখানে আমরা একটা প্রশ্ন দেখেছি 14 নম্বরটা। এই 3টা প্রশ্ন দেখেছি আমরা লিটারেচার থেকে পেয়েছি। এখন আমরা এই পাশে আর বাকি 10টা প্রশ্ন বিশ্লেষণ দেখি। সাপ্লাই সুইটেবল ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা দেখি, হি ইজ স্ট্রং নট ক্যারি দ্য বার্ডেন। আচ্ছা এইখানে দেখো স্ট্রং এনাফ, এখানে কি সঠিক শব্দ প্রয়োগ? সঠিক শব্দ প্রয়োগ কিন্তু এই পাশে আরেকটা দেখেছিলাম আমরা, 2টি প্রশ্ন আমরা সঠিক শব্দ প্রয়োগ থেকে পেয়েছি। টু কিপ ওয়ান্স কোল ইজ অ্যান ইডিয়াম হুইচ, মানে ইডিয়াম এবং ফ্রেজ প্রভাব, এগুলো থেকে 2টা প্রশ্ন পাইলাম। ইডিয়ম ফ্রেজ প্রভাব এগুলো থেকে 2টা প্রশ্ন পাইলাম, কিন্তু মনে রাখতে হবে একটু। এইখানে রাইট ফর্ম অফ ভার্ব থেকে কিন্তু আরেকটা প্রশ্ন পেয়েছি আমরা, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম ভার্ব থেকে এখন পর্যন্ত 2টা প্রশ্ন পাইলাম। এই প্রশ্নটা রাইট ফর্ম ভার্ব থেকে এসেছে। আর এটা তো আমরা দেখেছি যে সাহিত্যের এই অংশটা দিয়ে 3টি প্রশ্ন, সাহিত্যের 3টা প্রশ্ন পেয়ে গেছি। তারপরে দেখো উই স্টাডি উইথ অ্যান আই টু, এই যে দেখো উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলো কিন্তু প্রিপোজিশনের পরে ভার্বের ব্যবহার। এর মানে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম ভার্ব প্রিপোজিশনাল ইউজ থেকে এসেছে। তাহলে আমরা কিন্তু রাইট ফর্ম ভার্ব একটা, দুইটি, তিনটি প্রশ্ন অলরেডি পেয়েছি। আমরা আরো কিছু দূর এগিয়ে যাই। এটা কিন্তু এসেছে ট্যাগ কোশ্চেন থেকে এসেছে। ট্যাগ কোশ্চেন, আমরা একটা ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসবে, এটা আমরা পড়বো। এটা ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ক্লিন ওয়াটার, এইটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে প্রিপোজিশন থেকে আসলো। আরেকটু দেখে নিই, তারপরে হচ্ছে আমরা বিশ্লেষণ করি। ইটস রেইনিং আউটসাইড, ইউ নিড অ্যান আমব্রেলা, এইটাও মোটামুটি রাইট ফর্ম অফ ভার্ব থেকে এসেছে। হি টার্ন মাই প্রপোজাল, আচ্ছা এইটা এসেছে প্রিপোজিশন থেকে। দেখো তাহলে কোন কোন অংশ থেকে আমাদের গুরুত্ব দিতে হবে, এটা কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারবো কি বিষয়ে আমাদের বেশি গুরুত্ব প্রদান করতে হবে। দে ওয়ার এক্সাম্পল, পেনাল্টি, এইটাও এসেছে প্রিপোজিশন থেকে। এখন আমরা বলি যে প্রিপোজিশন থেকে কয়টি প্রশ্ন আমরা পেয়ে গেলাম। এখন এই যে প্রিপোজিশন থেকে একটি প্রশ্ন পেয়ে গেছি, এই যে 2টি, 3, 4, সর্বাধিক সংখ্যক প্রিপোজিশনের ইউজ থেকে পেয়ে গেছি 5টি। ইউজ অফ প্রিপোজিশন থেকে আমরা 5টি প্রশ্ন পেয়েছি। এরপরে হচ্ছে টেন্স থেকে পেয়েছি একটা। রাইট ফর্ম ভার্ব থেকে কটা পেলাম সেটা দেখি, 1, 2, 3, রাইট ফর্ম ভার্ব এই হচ্ছে আরেকটা, 4। তাহলে আমরা সর্বাধিক সংখ্যক প্রশ্ন রাইট ফর্ম অফ ভার্ব থেকে পেলাম হচ্ছে মেবি 4টা, 1, 2, 3, হ্যাঁ 4টা প্রশ্ন পেয়েছি হচ্ছে রাইট ফর্ম ভার্ব থেকে। এবং ইংলিশ লিটারেচার থেকে পেয়েছি হচ্ছে 3টি প্রশ্ন।
তাহলে কিন্তু কোন অংশে আমাদের বেশি গুরুত্ব প্রদান করতে হবে এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম, এবং কোন বিষয়টা বেশি গুরুত্ব দিয়ে পড়বো সেটাও কিন্তু আমাদের এখন আশা করি বুঝতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। তাহলে আরেকবার প্রিপোজিশন থেকে 5টি প্রশ্ন পেয়েছি, আমরা প্রিপোজিশনটা কতটা গুরুত্ব প্রদান করে আমাদের যে কোনো ভর্তি পরীক্ষায়। এরপর হচ্ছে রাইট ফর্ম থেকে 4টি প্রশ্ন পেয়েছি এবং লিটারেচার থেকে আমরা 3টি প্রশ্ন পেয়েছি। লিটারেচারের যে কমন প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি পিডিএফ আকারে তোমাদের রেডি করে দেবো। রাইট ফর্ম অফ ভার্বটা আমাদের একদম হচ্ছে বেসিক থেকে শুরু করে অনেকগুলো ক্লাস করে তারপর আমাদের ধারাবাহিকভাবে বুঝতে হবে। ইতিমধ্যে তোমরা যারা আমার গ্রুপে আছো তোমাদের কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল মানে শিট তোমাদের দিয়েছি, তোমরা জানো। আশা করি সেটা তোমরা পড়ে নিয়েছো। প্রিপোজিশনের শিটগুলো রেডি করে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইংরেজির অংশে তোমাকে কোন কোন অংশে গুরুত্ব প্রদান করতে হবে, এবং এই সমস্ত আইটেমগুলো আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব যে তোমাদের নিয়মিত ক্লাসগুলো দেওয়ার জন্য, এবং একই সাথে অনলাইন পরীক্ষার মাধ্যমে তোমরা যেন যাচাই করে নিতে পারো। প্রত্যেক সপ্তাহে আমরা সেই ব্যবস্থা করবো, আমাদের লংগুলের ওয়েবসাইটে সেটা পাবা তোমরা। আশা করি তোমরা আমাদের লংগুলের যে গ্রুপগুলো রয়েছে সেখানে তোমরা নিজেরা যুক্ত থাকবে এবং তোমাদের বন্ধুদেরও যুক্ত করবে এবং ওই ফ্রি ক্লাসে সবাইকে অংশগ্রহণ করাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের যে প্রশ্ন বিশ্লেষণের ক্লাসটি ছিল সেই ক্লাসে, এবং পরবর্তী যে আমাদের আইটেম নিয়ে বিস্তারিত আলোচনা হবে সেই ক্লাসগুলোতে তোমরা অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটি আইটেম ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে ভালো রেজাল্ট করবে এবং ভালো যে সাবজেক্টে তুমি আবেদন করেছো সেটা রাখতে পারবে বলে আশা করছি। ধন্যবাদ সবাইকে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করার জন্য।